আমি তোমাদের বসে দেখি 22.1 অধ্যায়ের 1 থেকে 8 দাগ পর্যন্ত আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে 9 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 9 দাগের অঙ্ক, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি থেকে যথাক্রমে বিসি এসি ও এবি বাহুর উপরে যথাক্রমে 3টি লম্ব এপি বি কিউ ও সি আর আঁকি। দেখি এপি বি কিউ ও সি আর সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা। তাহলে এখানে প্রথমে কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। তাহলে এখানে আমরা একটি ত্রিভুজ আঁকবো যার নাম কি হবে এবিসি এবং শীর্ষবিন্দু কি বলেছে এবিসি বলেছে। তাহলে ত্রিভুজের কতগুলো বাহু থাকে? 3টি বাহু থাকে এবং 3টি আমাদের কোণ থাকে। তাহলে এখানে আমাদের ত্রিভুজের কি কোনো কিছু বাহুর মাপ দেওয়া নেই। তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে ত্রিভুজটি তোমরা অঙ্কন করবে কোথায়? খাতার মধ্যিখান বরাবর, পেজের মধ্যিখান বরাবর ত্রিভুজটি অঙ্কন করবে। তাহলে এখানে আমি একটি নিচের একটি বাহু যে কোনো মাপের একটি নিয়ে নিলাম, ঠিক আছে। এর উপরে একটা আমি একটি বিন্দু নিলাম। এবারে আমরা কি করব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমি যোগ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে যোগ করে নেব আর এখানে আমরা এই দুটো বিন্দুকে আমরা যোগ করে নেব, ঠিক আছে। তাহলে যোগ করলে আমরা এখানে কি পাবো? একটি ত্রিভুজ পাবো। তাহলে ত্রিভুজের নাম কি হবে? এবিসি। তাহলে এখানে শীর্ষবিন্দু কটি? 3টি। তাহলে এখানে নাম কি দেব? এ, এখানে নাম দেব বি, এখানে নাম দেব কি সি। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম কি হলো এবিসি। এরপরে তোমাদের বইয়ে কি বলেছে দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি থেকে যথাক্রমে বিসি এসি ও এবি বাহুর উপরে 3টি লম্ব অঙ্কন করব। তাহলে এই বিন্দু থেকে আমরা কার উপর? বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করব। আর বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করব। আর সি বিন্দু থেকে এবি বাহুর উপর আমরা কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব। প্রথমে দেখো, তাহলে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করব। তাহলে বিসি বাহু, তাহলে এই বিন্দু এইটা, এই বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করবো। তাহলে কিভাবে অঙ্কন করবে? তাহলে এখানে দেখো বিসি বাহুর উপরিস্থ বিন্দু কোনটি? এ। তাহলে এই বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করব। তাহলে কিভাবে অঙ্কন করবে? তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের পেন্সিল কম্পাসের কাঁটাটিকে আমরা এই বিন্দুতে রাখবো। এবারে এই মাপটাকে একটা বড় করে এমন ভাবে কাটবো এই বিসি বাহুকে কি করে, যেন দুটি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে দুটো বৃত্তচাপ যেন ছেদ করে। তাহলে এইভাবে দেখো, দেখে নিবে একটু, দেখো ছেদ করতেছে। তাহলে এইভাবে আমরা কি করে নেব? কেটে নেব, ঠিক আছে। এরপরে দেখো এই যে ছেদ করেছে দুটি বিন্দুতে, তাহলে এখানে আমরা এই বিন্দুতে, এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা নিচে একটি কি করব, অর্ধেকের বেশি নিয়ে আমরা নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, ভালো করে একটু বসাবে, এখানে আমরা বসিয়ে কি করব, আমরা নিচের দিকে এই বৃত্তচাপটাকে কেটে নেব। তাহলে এখানে আমরা কি করব, এই বিন্দু থেকে এই যে বৃত্তচাপ দুটো ছেদ করেছে এই দুটো বিন্দুকে আমরা যোগ করে নেব। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে যোগ করে দিলাম। তাহলে যোগ করলে দেখো এখানে এটা কি বিসি বাহুর উপর, এটা কি লম্ব। তাহলে এর নাম কি হবে? তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, তাহলে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করব যার নাম হবে কি এপি। তাহলে এখানে আমরা নাম কি দেব? পি নাম দেব। তাহলে বিসি বাহুর উপর এপি কি লম্ব। একইভাবে আমরা বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করব। আর এখানে সি বিন্দু থেকে এবি বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তাহলে কিভাবে অঙ্কন করবে দেখো, তাহলে এখানে আমরা একেবারে আমি দুটো এঁকে দিচ্ছি। তাহলে আমরা কি বি বিন্দুতে বসিয়ে এই এসি বাহুকে আমরা কাটবো, ঠিক আছে। একইভাবে বৃত্তচাপ নিয়ে আমরা দেখে নেবো কাটে কিনা, একটু বড় ছোট করে দেখে নেবো, এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে। তাহলে এইভাবে আমরা কি করে নেব, কেটে নেব, ঠিক আছে। এরপর আমরা এই একইভাবে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ এখানে কাটবো এবং এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটাকে এখানে কেটে নেব। তারপরে এবারে কি করব, এই বি বিন্দুর সঙ্গে এটা আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার ভালো করে একটু যোগ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি নাম হবে, তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর কি লম্ব অঙ্কন করেছি। তাহলে দেখো বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি, তার নাম কি হবে? বি কিউ হবে। তাহলে এটা বি, তাহলে এখানে আমাদের কি হবে? কিউ হবে। এরপরে আমরা কি করব, এই সি বিন্দু থেকে এবি বাহুর উপর আবার লম্ব অঙ্কন করবো একইভাবে। তাহলে এখানে আমরা একইভাবে এই সি বিন্দুতে পেন্সিল কম্পাসটাকে বসিয়ে একটু বড় করে নেব। বড় করে এখানে দেখো আর একটু বড় করতে হবে, ঠিক আছে। তাহলে বড় করে আমরা এখানে কি করে নেব, এই বাহুটাকে আমরা একইভাবে কেটে নেব, ঠিক আছে। কাটার পর আমরা কি করব, একইভাবে এখানে আবার বসিয়ে আমরা কি করব,
এখানে আমরা একটি বৃত্ত অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশি হচ্ছে, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর এই ছেদবিন্দু বসে আমরা এই বৃত্তচাপটাকে কেটে দেব। কাটার পর আমরা কি করব, এই ছেদ বিন্দু আর সি বিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে এখানে আমাদের কি নাম হবে, তাহলে এবি বাহুর উপর আমরা কি, এবি বাহুর উপর আমরা কি লম্ব অঙ্কন করেছি, তাহলে এর নাম কি হবে দেখো, তাহলে সি বিন্দু থেকে যথাক্রমে তাহলে এবি বাহুর উপর লম্ব, তাই এর নাম কি হবে, সি আর হবে। তাহলে এখানে আমরা কি নাম দেব, সি আর নাম দেব। তাহলে এরপরে কি বলেছে দেখো, তাহলে এখানে আমাদের তিনটি লম্ব হয়ে গেল, এপি বি কিউ সি আর। দেখো এখানে দেখো এপি বি কিউ এবং সি আর তিনটি লম্ব অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমাদের কি বলেছে দেখো, দেখি এপি বি কিউ ও সি আর সরল রেখাংশ তিনটি সমবিন্দু কিনা। তাহলে তিনটি সমবিন্দু কিনা দেখো, তাহলে এখানে দেখো তিনটি সমবিন্দু কিনা কি বলেছে, তাহলে এখানে তিনটি সরল রেখা দেখো একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে একটি বিন্দুতে ছেদ করলে এই তিনটি সরল রেখা বা সরল রেখাংশকে আমরা কি বলবো, সমবিন্দু বলবো। তাহলে নাম দিয়ে দিলাম কি, আমি এখানে ও নাম দিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে কি লিখবে, তাহলে এখানে এপি লম্ব কি বিসি, মানে এখানে দেখো এবি এপি লম্ব কার উপর, বিসির উপর লম্ব। তাহলে এখানে আমরা লিখে নেব কি, এপি লম্ব কার, বিসির উপর। এরপরে দেখো, এরপরে এখানে দেখো সিআর লম্ব কার উপর, এবির উপর। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে সিআর লম্ব কি এবি। আর এখানে দেখো এই বি কিউ লম্ব কার উপর, এসির উপর। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বি কিউ লম্ব কি এসি। তাহলে এখানে দেখো এই যে যে লম্বগুলো রয়েছে, লম্বগুলো তিনটি কি আমাদের কি সমবিন্দু, একটি বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা এটা কি লিখবো, আঁকলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে এখানে আমরা কি লিখে নেব দেখো এখানে, তাহলে এখানে কি এপি, মানে এখানে যে লম্বগুলো আছে এই যে এপি বি কিউ এবং কি সি আর। তাহলে এখানে লিখবো কি এপি বি কিউ ও কি সি আর। তাহলে সরল রেখাংশ তিনটি কোথায় ছেদ করেছে, দেখো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি লিখবো, ও বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে লিখতে পারি। তাহলে মিলিত হয়েছে, তাহলে অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, অর্থাৎ তাহলে সরল রেখাংশ তিনটি কি হবে, সমবিন্দু হবে। তাহলে অর্থাৎ আমরা কি লিখবো, তাহলে সরল রেখাংশ তিনটি সমবিন্দু। ঠিক আছে, 10 দাগের অঙ্ক, সেট স্কয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজে এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোনো বিন্দুতে মিলিত হয়েছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখি। তাহলে এখানে দেখো তোমাদের একটি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার নাম কি এবিসি, এবং সেই সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো আমাদের ত্রিভুজ যে অঙ্কন করব সেটা কিন্তু তোমাদের কোনো কিছু মাপ দেওয়া নেই, শুধুমাত্র কি বলেছে সেট স্কয়ারের সাহায্যে আমরা ত্রিভুজ অঙ্কন করব, কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে তোমাদের দেখো সেট স্কয়ারে এই দুটো থাকে, এই দুটো আমরা কি বলি, সেট স্কয়ার বলি। এর কোণগুলো আমি আগেই বলেছি, এটা কি 45, এটা 45, এটা কত 90। আর এই সেট স্কয়ারের এটা 60, এটা 90, এটা কত 30। তাহলে দুটো সেট স্কয়ারে কি রয়েছে আমাদের 90 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমরা এই ত্রিভুজের এই সেট স্কয়ারের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, একটি সরল রেখাংশ অঙ্কন করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেট স্কয়ারের সাহায্যে আঁকবো। তাহলে এখানে আমরা যে কোনো একটি সেট স্কয়ারকে আমরা এভাবে কি করব, রাখবো। আর এখানে দেখো সেট স্কয়ারের কোণটা কি আছে দেখো একটু রাউন্ড করা আছে। তাহলে এখানে আমরা এভাবে রাখার পরে, ঠিক আছে, এভাবে আমরা রাখবো। দেখো এইভাবে যেন আমাদের লাইনটা বাদে দেখা যায়, এইভাবে লেগে থাকে। এবার আমরা এখানে একটা দাগ দেবো, এখানে পুরোটা টানবো না কারণ এখানে বাঁকা আছে, পুরোটা না টেনে আমরা এভাবে রাখবো। রেখে আমরা এটা স্কেলের সাহায্যে কি করে নেব, যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে দেখো এখানে এভাবে আমরা যোগ করে নেব। ঠিক আছে, এবার এটা আমাদের কি 90 ডিগ্রি, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এইটার সঙ্গে এটা কি যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পাবো, একটি ত্রিভুজ পাবো যার একটি কোণের মান কত 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই
মান কত 90°। তাহলে এটা কি কোণ হবে, তোমাদের বইয়ে বলেছে এবিসি কোণ, তাহলে বি কোণটা 90°। তাহলে এখানে আমরা কি নাম দেবো, বি নাম দেবো। তাহলে এখানে আমরা উপরে কি নাম দেবো, এ, এখানে আমরা কি নাম দেবো, সি। তাহলে এবিসি আমাদের 90° এবং এবিসি একটি ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ। এরপরে কি বলেছে দেখো, বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। তাহলে এখানে কি বলেছে দেখো, বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। তাহলে এখানে আমরা দেখো এই বি বিন্দুর এটা কি 90°, এটা কি আমাদের সমকোণ। এই সমকোণ সংলগ্ন দুটি বাহু যে বিপরীত বাহুটি রয়েছে, মানে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ বলি। তাহলে এই অতিভুজের উপর আমরা বি বিন্দু থেকে কি আঁকবো, লম্ব অঙ্কন করব। একইভাবে আমরা এই 9 দাগের অঙ্কের মতো, তাহলে এটা আমরা বি বিন্দুতে পেন্সিল কম্পাসটিকে বসিয়ে, মানে কাঁটাটাকে বসিয়ে এটাকে বাড়িয়ে আমরা এই যে বাহুটা আছে, এসি বাহুটি আছে, এটাকে আমরা কি হবে এভাবে কাটবো। তারপরে আমরা কি করব, এই বিন্দুতে ছেদ বিন্দুতে বসিয়ে আমরা একটি অর্ধেকের বেশি মাপ নিব। তাহলে এখানে আমরা কি করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর এখানে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা কি করব, এই ছেদ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু মানে এই বি বিন্দু আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাবো, আমরা একটি লম্ব পাবো, যেটা কি হবে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব। এটা আমাদের কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। তাহলে এখানে আমাদের নাম কিছু কিন্তু বলা নেই, যে বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। তাহলে এখানে দেখো আমাদের নাম কিছু বলা নেই, সেই জন্য আমি এখানে নাম দিয়ে দিলাম কি, ডি। তাহলে এখানে দেখো আমাদের যে বিডি লম্ব কার উপর, এসির উপর। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, তাহলে বিডি লম্ব কার উপর এখানে আছে আমাদের, এসির উপর। তাহলে বিডি লম্ব কার উপর আছে, এসির উপর। তাহলে এখানে দেখো আর কি বলেছে, ত্রিভুজ ত্রিভুজে এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোনো বিন্দুতে মিলিত হয়েছে কিনা দেখো। তাহলে এ বি সি বিন্দু থেকে কি বিপরীত বাহুগুলোর উপর লম্ব বলেছে। তাহলে এখানে দেখো বি বিন্দুর বিপরীত বাহু কত, এসি। বি বিন্দুর বিপরীত বাহু কি, এসি। তাহলে এর উপর আমরা লম্ব অঙ্কন করেছি। আর এখানে দেখো এ বিন্দুর বিপরীত বাহু কি হবে, বিসি। তাহলে এ বিন্দু থেকে বিসির উপর কি আঁকতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। কিন্তু এখানে আমরা লম্ব অঙ্কন করতে পারবো না, এখানে যেভাবে অঙ্কন করেছি, এখানে যদি তোমরা অঙ্কন করার চেষ্টা করো তাহলে কি হবে দেখো। তাহলে আমরা যদি এ বিন্দুতে বসাই, তাহলে আমরা এই বিসি বাহুটাকে কি করব, আমরা কি করব, এই দুটো বৃত্ত এক একটা মানে বৃত্তচাপ দিয়ে কাটবো যেন কি দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দেখো তোমরা যদি বড় মামলে এভাবে মামলে দেখো এখানে ছেদ করছে না, আবার যদি ছোটও নাও দেখো এখানে আমাদের এখানে ছেদ করছে, দেখো এই হার আমার ছেদ করবে না। যত ছোট নাও এখানে কিন্তু আমাদের কি করবে না, ছেদ করবে না। কারণ এখানে দেখো এখানে আমাদের এই যে এ বি যে বাহুটি আছে, এটা কি বিসির উপর লম্ব অঙ্কন করাই রয়েছে, যেহেতু এটা কি 90° কোণ। তাহলে এখানে বিসি বাহুর উপর এ বি কি লম্ব, তাহলে এখানে আমরা আলাদা করে এখানে লম্ব অঙ্কন করতে পারবো না। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো, এটা যদি আমরা এভাবে ডট ডট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা যদি এভাবে ডট ডট দেই, তাহলে এখানে আমরা যদি এখানে ডট ডট দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে নাম দিলাম কি এক্স, আর এখানে আমরা যদি এভাবে ডট ডট দেই, ঠিক আছে, এইভাবে দেখো আমরা যদি এখানে ডট ডট দেই, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই এক্স সি বাহুর উপর দেখো এ বি আমাদের কি লম্ব। তাহলে এখানে আমরা আর লম্ব অঙ্কন করার প্রয়োজন নেই। আর এখানে দেখো আমরা যদি এটাকে ঘুরিয়ে দেই, তাহলে এখানে দেখো এই যে এ বি বাহু উপর এখানে নাম দিয়ে দিলাম ওয়াই। তাহলে এখানে দেখো এর উপরে কি আমাদের বিসি কি লম্ব। তাহলে এখানে আমাদের এক্সট্রা করে আর লম্ব অঙ্কন করার প্রয়োজন নেই। আর এখানে দেখো এইটাকে যদি আমি এই যে লম্ব অঙ্কন করেছিলাম, এটাকে যদি আমি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এখানে দেখো যদি এইভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো তিনটি লম্ব, তাহলে এবি লম্ব, বিসি লম্ব আর বিডি লম্ব দেখো একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুর নাম কি এখানে আমাদের বি, ঠিক আছে, ছেদ বিন্দুর নাম কি বি। তাহলে এখানে তোমরা এটাকে আমি সাইডে লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে, বিডি লম্ব কি এসি। তাহলে এখানে আমরা কি লিখবো, বিডি লম্ব কি এসি। আর এখানে দেখো এবি লম্ব কার উপর আছে, বিসির উপর আছে। তাহলে এবি লম্ব কি লিখবো, বিসি ও। আর এখানে দেখো বিসি লম্ব কার উপর আছে, এবির উপর আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বিসি লম্ব কি লিখবো, এবি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই তিনটি লম্ব কোথায় ছেদ করেছে, আমাদের এই বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাই আমরা লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ত্রিভুজ কি এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ এবিসি এর এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি, তাহলে কোথায় ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি
বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে লিখতে পারো, ঠিক আছে, মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কি লিখে নেবে, ত্রিভুজ এবিসি এর এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি বি বিন্দুতে মিলিত হয়েছে। তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। 11 দাগের অঙ্ক দেখো, একটি সরল রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে তার এখানে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। তার এখানে দেখো একটি সরল রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে তাহলে কতগুলো লম্ব অঙ্কন করা যায় সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একটি সরল রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলো লম্ব অঙ্কন করতে পারি। তাহলে এখানে দেখো আমরা একটি সরল রেখা নিলাম, তাহলে এই সরল রেখার উপর বলেছে, তাহলে এখানে আমি নাম দিলাম কি এ বি। এই সরল রেখার উপর মানে এই সরল রেখার উপর একটা আমাদের বিন্দু নিতে হবে। তাহলে এই বিন্দুর উপরে আমরা কতগুলো লম্ব অঙ্কন করতে পারবো, তাহলে এখানে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে কি হবে দেখো, তাহলে এইভাবে আমরা স্কেলটাকে এভাবে মানে পেন্সিল কম্পাসটাকে এভাবে রেখে আমরা কি করবো, এভাবে দাগ দেবো। তাহলে এটা আমাদের কত ডিগ্রি, 80 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমরা এই 80 ডিগ্রিকে যদি অর্ধেক করি তাহলে কত হবে, 90 ডিগ্রি পাবে। তাহলে আমরা কি পাবো, সমকোণ পাবো। তাহলে এটাকে আমরা অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে একটা ছেদ বিন্দু মানে বৃত্তচাপ কাটলাম, এখানে বসে এখানে এই বৃত্তচাপটা কাটলাম। তারপরে আমরা এটাকে যোগ করে নেই, তাহলে এখানে দেখো আমরা একটা কি পাবো, একটি লম্ব পাবো। তাহলে এটা আমাদের কি লম্ব। তাহলে একটা এই বিন্দু দেখো একটাই লম্ব পাবো, এখানে যতই লম্ব আঁকি না কেন এটা কি এই একটাই হবে। এখানে আমরা যদি এভাবে যদি আঁকি সেটা কি লম্ব হবে, সেটা কোনটা কি কমে যাবে। তাহলে এখানে আমরা কতগুলো লম্ব পাবো, একটি লম্ব পাবো। তাহলে এখানে আমরা কি লিখে নেবো, এখানে বইয়ে আমি লিখে দেখিয়ে দিচ্ছি, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে তার ড্যাশটি লম্ব অঙ্কন করা যায় কটি, একটি। তাহলে এখানে আমরা এক লিখবো, তাহলে একটি লম্ব অঙ্কন করা যায়। এরপরে 12 দাগে কি বলেছে দেখো, একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি মানে একটি বা একটির বেশি লম্ব অঙ্কন করা যায়। তাহলে কি বাইরে একটি বিন্দু বলেছে, তাহলে এখানে দেখো আমরা যে সরল রেখা এখানে একটা আঁকলাম, তাহলে এই সরল রেখার বাইরে বলেছে, তাহলে আমরা এখানে একটি কি নেব, বিন্দু নেব। তাহলে এই বিন্দু থেকে আমরা কি করব, এই সরলরেখার উপর লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব অঙ্কন করতে হলে কিভাবে আঁকো তোমরা, এখানে আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বুঝিয়ে আমরা এই বাহুটাকে আমরা দুভাগে কাটবো, ঠিক আছে। একটি বৃত্তচাপ দিয়ে দুভাগে আমরা কিভাবে কাটি, ঠিক আছে। তাহলে এখানে কেটে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, নিচে একটি বৃত্তচাপ নেব, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা নিচের বৃত্তচাপটাকে কেটে দেব। তাহলে কেটে দেওয়ার পরে আমরা এই দুটোকে কি করে নেব, যোগ করব। তাহলে যোগ করলে এখানে আমরা একটা কি পাবো, লম্ব পাবো। তাহলে এখানেও কি দেখো বাইরের বিন্দু থেকে এখানে একটা কি পাচ্ছি, একটাই লম্ব পাবো। তাহলে এখানে আমরা তো যতই লম্ব আঁকি না কেন এর মানে একই এর সরলরেখার উপরেই যাবে, এখানে তার হবে না আলাদা। এখানে যদি আবার আঁকতে চাই তাহলে বাঁকা যদি হয় সেটা কি 90 ডিগ্রি হবে না। তাহলে এখানেও আমরা কি করতে পারি, একটি লম্ব অঙ্কন করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে একটি সরলরেখার বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর কতগুলো একটি লম্ব অঙ্কন করা যায়, একটি বেশি নয়। এখানে আমরা কি লিখে নেব, একটি লম্ব অঙ্কন করা যায়। এরপরে 13 দাগের অঙ্ক দেখো, 13 দাগে কি বলেছে, একটি সরল রেখাংশ এ বি অঙ্কন করি। তাহলে এখানে আমরা এ বি একটি সরল রেখাংশ অঙ্কন করব। আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে 13 দাগের অঙ্ক, তাহলে প্রথমে কি বলেছে, এ বি একটি সরল রেখাংশ অঙ্কন করি। তাহলে এখানে আমরা সবসময় খাতার মানে এই দুটো পেজের মানে যে দু সাইডে আছে দু সাইডের মধ্যখানে বরাবর আমরা একটা এবি অঙ্কন করব। তাহলে এখানে এবি অঙ্কন করতে বলেছে, আমাদের কোনো কিন্তু নাম দেওয়া নেই। তাহলে এখানে আমরা একটা সরল রেখাংশকে বড় করে নেব, তার নাম দেব কি এবি নাম দেবো। তাহলে এবি একটি সরল রেখাংশ অঙ্কন করলাম। এরপরে কি বলেছে দেখো, এই সরল রেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নেই। সরল রেখাংশের উপর বলেছে, তাহলে এর উপর আমরা দুটি বিন্দু নেব, কি বিন্দু, পি ও কিউ। তাহলে এখানে আমরা একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তাহলে এখানে পি বিন্দু দেবো, এখানে আমরা কি দেবো, কিউ বিন্দু দেবো। তাহলে দুটো বিন্দু হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরল রেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পি এম ও কিউ এন আঁকি। তাহলে এখানে দেখো আমরা এই যে দুটি বিন্দু নিয়েছি, তাহলে এই দুটি বিন্দু থেকে আমরা কি করবো, এ বি সরল রেখাংশের উপর দুটি কি আঁকবো, লম্ব অঙ্কন করবো। এখানে আমরা কার সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে আমরা লম্ব অঙ্কন করতে পারি দুটো পদ্ধতিতে, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তাই এখানে দেখো এটা কি একটি সরল রেখা মানে কি এক সমকোণ, এক সমকোণ বলছি এক সরল কোণ। এক সরল কোণ সমান কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রির অর্ধেক করলে কত, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি করব, একটি মানে বৃত্তচাপ এখানে একটা আমরা এইভাবে একটা বৃত্ত অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে। এভাবে আমরা কি করব, এই বিন্দুতে বসিয়ে আমরা কি অর্ধেকের বেশি, তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, অর্ধেকের বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো,
আর এই বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ কাটবো। তাহলে এবারে আমরা এটাকে কি করে দেব, যোগ করে দেব। ঠিক আছে, এভাবে আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে এখানে আমাদের কি নাম হবে, পি এম বলেছে, দেখো পি এম এবং কিউ এন আঁকি, তাহলে এটার নাম কি হবে, এখানে আমি নাম দিয়ে দিলাম কি পি এম। তাহলে পি আছে, এখানে এম নাম দিলাম। এবারে কিউ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তাহলে এখানে আমি একটু অন্য পদ্ধতিতে দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কিউ বিন্দুতে পেন্সিল কম্পাসে কাঁটাটাকে বসিয়ে আমরা এভাবে কি করব, একইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু যেই বৃত্তচাপটা অঙ্কন করলে এটার কার বাড়ানো বা কমানো যাবে না। তাহলে তোমরা কি করবে, একই রেখে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে দাগ দেব, আবার এই বিন্দুতে বসিয়ে আমরা আবার এখানে দাগ দেব। আবার এখানে দেখো, এখানে যদি আমরা বসাই তাহলে এখানে দেখো আমাদের এখানে ছেদ করছে। তাহলে এখানে দেখো আমাদের মোট কত ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাই এটাকে কভাগ করেছি 3 ভাগ। তাহলে 60 60 60। তাহলে এখানে দেখো 60 3 ভাগ করেছি, এখানে আমরা কভাগ করেছি 2 ভাগ করেছি, সেই জন্য এটাকে 90 90 আছে। আর এখানে তো 60 60 আছে, তাহলে এখানে আমাদের 90 নেই। তাহলে এখানে এটা 60, আর এই 60-এর যদি আমরা অর্ধেক করি তাহলে কত হবে, 30 হবে। তাহলে 60 30 কত হবে, 90 হবে। সেই জন্য আমরা এই যে কোণ দুটো রয়েছে, মানে এই যে কোণটা রয়েছে, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে আমরা এই বিন্দুতে বসিয়ে একটু বৃত্তচাপটা বড় নেব, নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এই বিন্দুতে বসিয়ে আমরা ছেদ বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দুটো বৃত্তচাপ দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা এই কিউ বিন্দু যোগ করব। তাহলে যোগ করলে আমরা এখানে একটা কি পাবো, লম্ব পাবো। তাহলে এর নাম কি হবে, কিউ এন বলেছে। তাহলে এখানে একটা বিন্দু নিয়ে আমরা নাম দিতে পারি কি কিউ এন। তাহলে এখানে দেখো তোমরা এভাবেও আঁকতে পারো, যে কোনো একই পদ্ধতিতে তোমরা দুটোই আঁকতে পারো, আমি দুভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো, এরপরে তোমাদের কি বলেছে, তাহলে পি এম ও কিউ এন আঁকি। তাহলে এখানে আমাদের দুটো আঁকা হয়ে গেছে। এরপরে কি দেখো কি বলেছে এখানে তোমাদের, এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, দেখি পিএম ও কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তাহলে এখানে দেখো এই যে দুটো লম্ব পেয়েছি, অর্থাৎ পিএম এবং কিউএন যে লম্ব পেয়েছি, এই দুটো পরস্পর ছেদি না সমান্তরাল। তাহলে দেখো এটাকে আমাদের ছেদ করে, যদি ছেদ করতো তখন আমরা কি বলতাম, পরস্পর ছেদি বলতাম। তাহলে এখানে দেখো আমি যদি এভাবে তোমরা যদি বাড়াও এখানেও ছেদ করবে না, এটা যদি এদিকেও বাড়াও এখানেও কি করবে না, ছেদ করবে না। তাহলে দুটি সরল রেখা বা যদি সরল রেখাংশ যদি কি হয়, ছেদ না করে, তখন তাকে আমরা কি বলি, সমান্তরাল বলি। তাহলে এখানে এই দুটো সরল রেখাংশ তাহলে কি হিসাবে রয়েছে, সমান্তরাল হিসাবে রয়েছে, এখানে কিন্তু এটা পরস্পর ছেদি নয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে তাহলে কি আমাদের এই লম্বটার নাম কি আছে, পিএম, তোমাদের বইয়ে পিএম বলেছে, পিএম এবং কিউএন সরল রেখাংশ বা লম্ব বলতে পারো। তাহলে এখানে আমরা কি লিখে দিলাম, রেখা, তোমাদের এখানে সরল রেখাংশ বলেছে, সেই জন্য আমি সরল রেখাংশই লিখে দিচ্ছি। তাহলে পিএম ও তাহলে কিউএন, তাহলে কিউএন সরল রেখাংশ দুটি সমান্তরাল। তাহলে কি হবে, সমান্তরাল। এরপরে 14 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো 14 দাগের অঙ্কে কি বলেছে, তাহলে প্রথমে কি বলেছে দেখো, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করি, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রের নাম দিই ও ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি, ও বিন্দু থেকে এবি জ্যার উপর একটি লম্ব ও এম আঁকি, এবি ও বিএম সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এএম ও বিএম সরল রেখাংশের সম্পর্ক লিখি। তাহলে একটু ধাপে ধাপে দেখো, প্রথমে কি বলেছে, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করি। তাহলে এখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করতে হবে, 4 সেমি, যার দৈর্ঘ্য কত, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমি প্রথমে দেখো 4 সেন্টিমিটারের একটি দৈর্ঘ্য আমরা এঁকে নেব, এখান থেকে এখানে আমরা একটা দৈর্ঘ্য নিয়ে নেব, 4 সেন্টিমিটারের একটি দৈর্ঘ্য এঁকে নেব। তাহলে এটা আমাদের কত হবে, 4 সেন্টিমিটার হবে। তাহলে 4 সেন্টিমিটার একটা সরল রেখাংশ অঙ্কন করলাম। একটি সরল রেখাংশ কি দেখো অঙ্কন করি, তাহলে অঙ্কন করা হয়েছে, ওই দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রের নাম দেই ও বিন্দু। তাহলে এখানে আমরা কি বৃত্ত আঁকবো, তাহলে বৃত্ত আঁকার জন্য একটা আমাদের কি দরকার, বিন্দু দরকার। তাহলে এখানে একটা আমি বিন্দু দিলাম। তাহলে এটা কি বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমাদের এই ব্যাসার্ধ কত হবে, 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই 4 সেন্টিমিটারটাকে আমরা কি করে নেব, মেপে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটারটাকে বাড়িয়ে কমিয়ে তোমরা মেপে নেবে। ঠিক আছে, এভাবে তোমরা ঠিকঠাক করে মেপে নেবে, 4 সেন্টিমিটার তোমরা মেপে নেবে। মাপার পর এখানে আমি যে বিন্দুটা নিয়েছি, তাহলে এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসটাকে বসিয়ে আমরা একটা কি এঁকে নেব, বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে একটা কি করে নেব, বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে একটি কি করে নেব, ভালো করে আঁকবে। ঠিক আছে, নাহলে সরে যাবে।
তাহলে এভাবে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব, যার কেন্দ্রবিন্দুর নাম কি বলেছে ও, তাহলে এখানে আমি নাম দিলাম কি, বিন্দুটা এটা কেন্দ্র, এর নাম দিলাম কি এখানে ও নাম দিলাম। এরপরে কি বলেছে দেখো, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। দেখো কি বলেছে, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। তাহলে এখানে আমাদের একটি জ্যা আঁকতে হবে। তাহলে জ্যা কাকে বলে, এটা কি আমাদের বৃত্তের পরিধি, আর এটা কি বৃত্তের কেন্দ্র। তাহলে জ্যা কাকে বলে, তাহলে এই পরিধির উপর যে কোনো দুটি বিন্দুকে আমরা যে যোগ করি, ধরো এই পরিধির উপর এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এই দুটি বিন্দুকে আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা কি পাবো, জ্যা পাবো। তাহলে এখানে দেখো ব্যাস ছাড়া ব্যাসও আমাদের একটি কি হয়, জ্যা হয়। ধরো আমি এখানে ধরো বললাম এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিই, এটা যদি যোগ করি তাহলে এটা কি হবে, কেন্দ্র বিন্দুগামী হবে। তাহলে এইটাকে আমরা কি বলি, জ্যা না বলি, তখন আমরা সেটাকে কি বলি, ব্যাস বলি। যেটা কি হয়, কেন্দ্র বিন্দুগামী হয়, সেটাকে আমরা ব্যাস বলি। তাহলে এখানে আমরা সেটাও কি জ্যা, কিন্তু সেটা আমরা ব্যাস বলি। সেই জন্য এখানে তোমাদের কি বলেছে, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। তাহলে এখানে আমাদের মানে যে আমরা জ্যাটা আঁকবো সেটা যেন আমাদের কেন্দ্র বিন্দু দিয়ে না যায়, সেই জন্য আমি এখানে নিচে দুটি বিন্দু নিয়েছি। তাহলে এই দুটো বিন্দুতে আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এর নাম কি, এটা কি হবে আমাদের, জ্যা হবে। তাহলে এটা কি হয়ে গেল, জ্যা। এর নাম কি বলেছে, এবি বলেছে, তাহলে এখানে আমি এবি নাম দিলাম। তাহলে এখানে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। তাহলে এবি আঁকলাম, ও বিন্দু থেকে এবি জ্যার উপর একটি লম্ব ও এম আঁকি। তাহলে এখানে আমরা দেখো এই ও বিন্দু থেকে এবি উপর একটা কি আঁকবো, আমরা লম্ব অঙ্কন করবো, সে একই রকম। তাহলে কিভাবে করবো, আমরা বি বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসাবো। তাহলে কাঁটাটা বসিয়ে আমরা এই বাহুটাকে কি করবো, একটি বৃত্তচাপ দিয়ে কাটবো। তাহলে এভাবে আমরা কি করে দেবো, কেটে দেবো। ঠিক আছে, এটা ভালো করে একটু বসাবে তোমরা। ঠিক আছে, বসাবার পরে আমরা এই দুটো ছেদবিন্দু থেকে আমরা কি করব, আমরা নিচে একটি কি দুটো বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এখানে বসিয়ে আমরা কি করব, এই বৃত্তচাপটাকে কেটে নেব। ঠিক আছে, এভাবে আমরা কেটে নেব। কাটার পর আমরা কি করব, ও বিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি করে নেব, যোগ করলাম। তাহলে এটা কি হবে, আমাদের এবির উপর এটা কি লম্ব। তাহলে এখানে তোমাদের নাম কি বলেছে দেখো, ও এম লম্ব। তাহলে এখানে আমরা নাম দিলাম কি, এম নাম দিলাম। ঠিক আছে, তাহলে ও এম লম্ব কার উপর, এবির উপর। তাহলে এখানে দেখো এই ওবি, এই যে ও এম লম্বটা অঙ্কন করেছি, এই অঙ্কন করার জন্য দেখো এই যে এবি যেটাকে আমরা দুটি ভাগে কি বিভক্ত করেছি। একটার নাম কি হচ্ছে এ এম, আর বি এম, বা আমরা বি এম বলতে পারি বা এম বি বলতে পারি। তাহলে তোমাদের এখানে কি বলেছে দেখো, তাহলে ও এম আঁকা হয়ে গেছে। এ এম ও বি এম সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম ও বি এম সরল রেখাংশের সম্পর্ক লিখি। তাহলে এটা দেখো তোমাদের একটু স্কেল দিয়ে মেপে দেখে নিতে হবে এই দুটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে দেখো, আমরা যদি এই বিন্দুতে বসাই তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে, দেখো 3 দশমিক কত, এটা দেখো আমাদের একটা বড় দাগ মানে 5-এর দাগ। তাহলে 3 দশমিক কত হচ্ছে দেখো, 5। আর এখানেও দেখো, এখানেও মাপলে দেখো কত হবে, 3 দশমিক কত, 3 দশমিক কত হচ্ছে দেখো 5। তাহলে 3.5 আর 3.5 তাহলে কত, 7 হয়। তাহলে পুরোটা দেখো, তাহলে পুরোটা দেখো আমাদের কত হয়েছে, 7 হয়েছে। তাহলে এখানে দেখো মোট এবি যার দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার। আর আমরা যেটা দুভাগ পেয়েছি, প্রত্যেকটির দৈর্ঘ্য কত, 3.5 করে। তাহলে কি এই যে যে লম্বটা, এই লম্বটা কি করেছে, জ্যাকে কভাগে ভাগ করেছে, দুভাগে ভাগ করেছে, মানে বিভক্ত করেছে। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো উপরে, তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো কি, এ এম সমান কত, 3.5, 3.5 কি লিখবে সেন্টিমিটার। আর বিএম বা এমবি বা বিএম, তোমাদের বই বিএম লেখা আছে, তাহলে বিএম লিখবো। বিএম সমান কত, 3.5 সেন্টিমিটার। তাহলে দুটি এই দুটো কি সমান, তাহলে সমানের জন্য এখানে ও এম লম্বটা কি করেছে, যেটাকে দুভাগে কি বিভক্ত করেছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, এখানে স্কেলের সাহায্যে মেপে দেখা গেল এ এম ও বি এম সরল রেখাংশের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে দেখো এ এম এবং বি এম সরল রেখাংশের দৈর্ঘ্য কি সমান। সুতরাং বৃত্তের কেন্দ্র বিন্দুগামী লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বৃত্তের কেন্দ্র বিন্দুগামী এই যে লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।